আসসালামু আলাইকুম। তো আমরা শুরু করব হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বই থেকে যে দ্রাব্যতার গাণিতিক প্রশ্ন এগুলোর সমাধান করার চেষ্টা করব। তো আমাদের প্রথম যে প্রশ্ন, এই প্রশ্নগুলো সিকিউতে অনেক বেশি আসে। আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই সকল প্রশ্ন যেহেতু অনেক বেশি আসে তাই গুরুত্ব সহকারে এগুলো সমাধান করতে হবে। আর এগুলো খুবই সহজ যদি দুইটা জিনিস আমরা একটু খেয়াল রাখি। সেটা কি কি? এই সকল ম্যাথে আমাদের দুইটা তাপমাত্রা দেওয়া থাকবে। যখন দুইটা তাপমাত্রা দেওয়া থাকবে ওই দুই তাপমাত্রার দ্রাব্যতার মান দেওয়া থাকবে। আচ্ছা, তারপর আমাদের বলবে যে তাপমাত্রা এত থেকে এততে নেওয়া হলো, মানে একটা মান দেওয়া থাকবে। তো বলবে কি পরিমাণ লবণ অধ্যক্ষিপ্ত হবে বা ক্যালাসিত হবে, অথবা যদি আমরা বেশি তাপমাত্রায় নিই বলবে আরও কত পরিমাণ লবণ যোগ করা লাগবে বা দ্রব্য যোগ করতে হবে। তো এই সকল প্রশ্নে আমরা যেটা করব, প্রথম কাজ হচ্ছে যে আমাদের দ্রাবকের যে পরিমাণ, দ্রাবকের ভর অর্থাৎ পানি, আমরা উভয় তাপমাত্রার ক্ষেত্রে এই পানির পরিমাণটা সেম রাখবো। কেন? কারণ পানির পরিমাণ যদি সেম রাখি তাহলে আমরা দেখব ওই একই পরিমাণ পানির মধ্যে একটা বেশি তাপমাত্রায় কী পরিমাণ দ্রব্য থাকতে পারে, আবার ওই একই পরিমাণ পানির মধ্যে এই কম তাপমাত্রায় কী পরিমাণ দ্রব্য থাকতে পারে। তো আমরা তো জানি যে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতার মান বাড়ে, অর্থাৎ বেশি পরিমাণ লবণ মিশতে পারবে। আর যদি তাপমাত্রা হ্রাস করি তাহলে হচ্ছে কম পরিমাণ দ্রব্য মিশতে পারবে, দ্রবীভূত হবে, আর বাকিটুকু হচ্ছে অধঃক্ষেপ করবে। তাহলে এইখান থেকে কথা হলো যে আমরা দুইটা জিনিস ফিক্সড রাখবো। এক হচ্ছে যে দ্রাবকের পরিমাণটা সেম রাখবো। আচ্ছা, 2 নাম্বার, তো আমাদের যদি প্রশ্নে বলে যে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় নিয়ে যাওয়া হলো, তো আমরা কোন তাপমাত্রা থেকে যাচ্ছি ওই তাপমাত্রায় আমরা হচ্ছে দ্রবের ভরটা বের করে নিব। এই হচ্ছে কথা। তারপরে দুই জায়গার দ্রবের ভরটা নির্ণয় করার পর আমরা যে বড় মানটা ওইটা থেকে ছোট মানটা বিয়োগ করলেই কি পরিমাণ দ্রব্য ক্যালাসিত হবে বা যোগ করতে হবে এটা নির্ণয় করতে পারবো। চলো সমাধান করি। যেমন এখানে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস ও 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় AB3 এর দ্রাব্যতা যথাক্রমে 40 ও 60। ওকে, বলছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম AB3 এর সম্পৃক্ত দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে, তাহলে খেয়াল করো তাপমাত্রা কিন্তু 50 থেকে 25-এ নেওয়া হলো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি পরিমাণ দ্রব্য থাকতে পারে সেটা নির্ণয় করা। যখন আমরা নির্ণয় করব এরপরে আমরা দেখব এখানে তাহলে কি পরিমাণ দ্রাবক ব্যবহার করা হয়েছে। ওই সেম পরিমাণ দ্রাবক আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রেও বসাবো। এরপর এখান থেকে দ্রব্য বের করব, পরে এইখানের দ্রব্য থেকে এই 25-এর দ্রব্যের মানটা বিয়োগ করব। তাহলে এখানে লিখতে পারি যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে, আচ্ছা, আমাদের দ্রাব্যতা এটা ধরলাম হচ্ছে S1, এটার মান আমাদের দেওয়া 60। আচ্ছা, তারপর আমাদের বলছে 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে, তাহলে এখানে আমাদের দ্রবের ভরটা দেওয়া, দ্রবণের ভর 100 গ্রামের সম্পৃক্ত দ্রবণ, তাহলে দ্রবণের ভর ক্যাপিটাল M, যার মান আমরা জানি এখানে দেওয়া আছে 100 গ্রাম। ওকে, এইখান থেকে আমরা যেটা করব দ্রবের পরিমাণটা আগে নির্ণয় করব। তাহলে আমরা ধরলাম যে দ্রবের ভর, ধরি দ্রবের ভর সমান হচ্ছে M। তাহলে আমরা জানি যে S সমান 100m ডিভাইডেড বাই হচ্ছে M মাইনাস ক্যাপিটাল M মাইনাস হচ্ছে স্মল m। তাহলে দ্রাব্যতা ধরছি হচ্ছে S1, তাহলে এখানে বসাবো S1, এটা 60, আর 100m এটার মান জানা নাই, হ্যাঁ, তবে ক্যাপিটাল M এর মানটা জানি, এটা হচ্ছে 100 মাইনাস স্মল m। তো এটা যদি আমরা একটু হিসাব করি এটা আসবে হচ্ছে 6000, আর এখানে আছে 60m, আর গুণ করলে এটা আসবে 100m। তো এখান থেকে যদি আমরা 6000-কে রাখি তাহলে এটা ওই পাশে গিয়ে প্লাস হবে, মানে 160m। তাহলে M সমান হচ্ছে 6000 ভাগ যদি 160 করি, তাহলে একটু দেখি 6000 ভাগ 160, এটা আসে 37.5, 37.5 গ্রাম। তার মানে
50°C তাপমাত্রায় দ্রব থাকতে পারে 37.5 গ্রাম। তাহলে এখানে কি পরিমাণ দ্রাবক ব্যবহার করা হলো? তো আমরা যদি 100 থেকে এই 37.5 বাদ দিই তাহলে দ্রাবকের ভর কতটুক সেটা আমরা পাবো। এই সেম পরিমাণ দ্রাবক আমরা 25-এর জন্যই ব্যবহার করব, দ্রাবক চেঞ্জ করব না। ওই একই পরিমাণ দ্রাবকের মধ্যে দেখব কি পরিমাণ লবণ থাকতে পারে। তাহলে এবার হচ্ছে আমরা আগে নির্ণয় করে নিই যে দ্রাবকের ভর এটা হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস হচ্ছে স্মল এম। ক্যাপিটাল এম এর মান কত, আর যার মান আমাদের বলে দিছে সেটা হচ্ছে 100, আর এটা পাইছি হচ্ছে 37.5। তাহলে এত গ্রাম। এটা যদি আমরা একটু বিয়োগ করি তাহলে এটা পাবো হচ্ছে 5, আর এখানে হচ্ছে হাতের 1 2, আর এখানে আসবে হচ্ছে তাহলে 62.5 গ্রাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা আসবে হচ্ছে 62.5 গ্রাম দ্রাবকের ভর। তো আমরা এবার 25°C তাপমাত্রার জন্য 25°C তাপমাত্রার ক্ষেত্রে 25°C তাপমাত্রার ক্ষেত্রে দ্রাবকের ভর এখানেও যা ব্যবহার করা হয়েছে 62.5, এখানেও আমরা 62.5 ব্যবহার করব। আর এখানে আমাদের দ্রাব্যতা S2 ধরলাম, এটার মান 40। তো এরপরে দ্রাবকের ভর জানি, আর আমরা ধরে নিলাম যে হচ্ছে দ্রবের ভর এটা হচ্ছে এম প্রাইম। তো আমরা জানি যে S সমান 100m ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এটা প্রাইম ধরছি আর এটা 2 ধরছি। আর এই দ্রাবকের ভর আমরা বসাবো 62.5। তাহলে এখানে যে S2-র মান 40 আর 100 এম প্রাইম, আর এটার মান হচ্ছে 62.5। তো আমরা যদি একটু হিসাব করি এখান থেকে এম প্রাইমের মান 62.5 গুণন হচ্ছে 40 ভাগ করব হচ্ছে 100 দ্বারা, তাহলে এটা আসে হচ্ছে 25। তাহলে 25°C তাপমাত্রায় দ্রব থাকতে পারে হচ্ছে 25 গ্রাম। কথা বোঝা যায়? আচ্ছা, তাহলে 50-এ থাকে হচ্ছে 37.5, আর 25°C তাপমাত্রায় থাকে 25 গ্রাম। তাহলে কতটুক অর্ধক্ষিপ্ত হবে যদি আমরা শীতল করি? 50 থেকে যদি 25 তাপমাত্রায় নিয়ে যাই, 25°C নিয়ে যাই, তাহলে বাকি লবণটুকু অর্ধক্ষেপ পড়বে, 25 থাকবে আর বাকিটুকু অর্ধক্ষেপ পড়বে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে হচ্ছে বা ক্যালাসিত হবে। তাহলে এখানে লিখি যে ক্যালাসিত দ্রবের ভর। তো আমাদের এখানে আছে হচ্ছে এটা ধরছি এম, আর ওইটা এম প্রাইম বাদ দিয়ে দিই। তো এটা আসবে হচ্ছে 37.5 মাইনাস হচ্ছে 25। তো এটা আসবে হচ্ছে 12.5 গ্রাম। আচ্ছা, এটা আশা করি আমরা বুঝতে পারছি। তো এই ম্যাথগুলো খুবই কমন সৃজনশীলের জন্য। তো একটা ম্যাথ যদি ভালো করে বুঝতে পারি, বাকি যে সকল ম্যাথ আছে আশা করি এগুলো আমরা নিজেরাই করতে পারবো। তারপরও আমি চেষ্টা করব সবগুলা সমাধান করে দেওয়ার জন্য। এরপরও তোমাদের যদি কোনো রসায়ন তারপর হচ্ছে পদার্থ থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তোমরা হচ্ছে মেসেজ করো, আর আমি তার সমাধান করার চেষ্টা করব। আমাদের পরবর্তী প্রশ্ন 2 নম্বর যে প্রশ্ন, 35°C তাপমাত্রায় একটি লবণের দ্রাব্যতা 60 গ্রাম পার 100 গ্রাম পানি। এ তাপমাত্রায় 15 গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতিতে কী পরিমাণ পানির প্রয়োজন? তাহলে আমাদের হচ্ছে দ্রাব্যতার মানটা দেওয়া আছে, তারপরে হচ্ছে 15 গ্রাম লবণ দ্বারা, তাহলে দ্রবের ভরটা দেওয়া আছে। তো কি পরিমাণ পানির প্রয়োজন, তার মানে আমাদের দ্রাবকের পরিমাণটা নির্ণয় করতে হবে। তো আমাদের দেওয়া আছে, এগুলো একটু লিখে নেই। দ্রাব্যতা S সমান 60 গ্রাম পার 100 গ্রাম পানি।
তো আমরা জানি এখানে দ্রাব্যতার এককগুলা নাও থাকতে পারে, আবার এভাবে থাকতে পারে যে এত গ্রাম পার 100 গ্রাম পানি, অথবা এভাবেও থাকতে পারে যে উভয় পাশে 100 দ্বারা ভাগ করা হলো, যে তাহলে এটা আসবে 0.6 গ্রাম, তারপরে এখানে আসবে হচ্ছে 1, আর এখানে জাস্ট পানি, তার মানে 0.6 গ্রাম আর 1 গ্রাম হচ্ছে পানি, এভাবেও থাকতে পারে এককটা। তো আমাদের 60 গ্রাম পার 100 গ্রাম পানি, এভাবে একক যেহেতু দেওয়া আছে থাকুক, সমস্যা নাই। আর আমাদের হচ্ছে দ্রবের ভর মানে লবণের পরিমাণটা দেওয়া আছে হচ্ছে 15 গ্রাম। তো কি পরিমাণ পানির প্রয়োজন, তার মানে হচ্ছে দ্রাবকের ভর m মাইনাস স্মল m, এটা সমান হচ্ছে ভর। তো আমরা জানি যে S সমান 100 m ডিভাইডেড বাই হচ্ছে m মাইনাস m। তো এখানে তাহলে m মাইনাস m যদি বের করি, তাহলে 100 m ডিভাইডেড বাই হচ্ছে S। তো 100 এর মান হচ্ছে 15, আর S এর মান দেওয়া হচ্ছে আমাদের 60। তো এইখান থেকে আমরা যদি কাটাকাটি করি, তাহলে এটা আসবে 4, আর 4 দিয়ে যদি এটারে কাটি তাহলে আসবে হচ্ছে 25। তাহলে এইখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি 25 গ্রাম, তার মানে 25 গ্রাম পানির প্রয়োজন। আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। আমাদের 3 নম্বর প্রশ্ন, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8.5 গ্রাম লবণ আর হচ্ছে 25 গ্রাম পানিতে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। এই তাপমাত্রায় লবণের দ্রাব্যতা নির্ণয় করো। তাহলে প্রথমত আমাদের 8.5 গ্রাম লবণ মানে দ্রবের ভর দেওয়া আছে, তারপরে হচ্ছে 25 গ্রাম পানিতে, তার মানে দ্রাবকের ভর দেওয়া। এবার আমাদের নির্ণয় করতে হবে দ্রাব্যতা মানে S। তাহলে দেওয়া আছে যেগুলো, ওগুলো একটু লিখে নিই। দেওয়া আছে তাহলে দ্রবের ভর m সমান হচ্ছে 8.5 গ্রাম, তারপরে হচ্ছে 25 গ্রাম পানিতে, তাহলে দ্রাবকের ভর ক্যাপিটাল M মাইনাস হচ্ছে স্মল m সমান হচ্ছে 25 গ্রাম। এটা হচ্ছে দ্রাবকের ভর, এটা হচ্ছে দ্রবের ভর। আমাদের নির্ণয় করতে হবে দ্রাব্যতা S। তো আমরা জানি যে S সমান 100 m ডিভাইডেড বাই হচ্ছে m মাইনাস m। তো 100 m, এটার মান হচ্ছে 8.5, আর এটার মান হচ্ছে 25। তো এটা আসবে হচ্ছে 850 ভাগ হচ্ছে 25। তো এটা যদি আমরা একটু চেক করি, তাহলে আসবে হচ্ছে 25, 50, 75, তার মানে 3, আর থেকে 10, 25, তার মানে এখানে হচ্ছে 4 বার যায়, তাহলে 34। তাহলে এত S এর মানটা আমরা এইভাবেও রাখতে পারি, অথবা চাইলে এত গ্রাম পার 100 গ্রাম পানি, এভাবেও এক একটা রাখতে পারি। দুইভাবে রাখা যায়। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমাদের পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম NaCl এর সম্পৃক্ত দ্রবণকে নেওয়া হলো। এই দ্রবণকে বাষ্পীভূত করে 5.295 গ্রাম শুষ্ক অবশেষ পাওয়া গেল। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা কত? তাহলে একটা জিনিস এখান থেকে খেয়াল করো, 20 গ্রাম NaCl এর সম্পৃক্ত দ্রবণ, তাহলে 20 গ্রাম NaCl এর সম্পৃক্ত দ্রবণ, তার মানে এটা হচ্ছে আমাদের দ্রবণের পরিমাণ দেওয়া। এই দ্রবণকে বাষ্পীভূত করে যখন আমরা এটাকে বাষ্প করব, পানিটা উড়ে যাবে, মানে দ্রাবক চলে যাবে, থাকবে কি লবণ, অর্থাৎ দ্রবের পরিমাণটা থাকবে। ওই দ্রবের পরিমাণটা আমাদের দেওয়া আছে হচ্ছে 5.295 গ্রাম। তাহলে যেগুলো দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি। দেওয়া আছে 20 গ্রাম NaCl এর সম্পৃক্ত দ্রবণ, তার মানে দ্রবণের ভর আমাদের দেওয়া 20 গ্রাম, এটা দ্রবণের ভর। তোমরা এইভাবে একটু লিখে নিও, দ্রবণের ভর। আচ্ছা, তারপরে যখন আমরা বাষ্প করব পানি উড়ে চলে যাবে, অর্থাৎ ওই যে দ্রাবক যেটা সেটা থাকবে না, আর থাকবে হচ্ছে কি দ্রব। তাহলে দ্রবের ভরটা আমাদের দেওয়া, দ্রবের
ভর, দ্রবের ভর হচ্ছে স্মল m, যেটা হচ্ছে 5.295 গ্রাম। তো আমাদের এখান থেকে দ্রাব্যতার মান চাওয়া হয়েছে S। তো আমরা জানি যে S সমান 100 m ডিভাইডেড বাই হচ্ছে m মাইনাস m। তো 100 m দ্রবের ভর 5.295 আর m হচ্ছে 20 মাইনাস 5.295। তো আমরা যদি এটা একটু হিসাব করি, এটা আসবে হচ্ছে 36.008। তো আমরা এইভাবেও রাখতে পারি, একক নাই, অথবা আরেকটা একক দিতে পারি, এত গ্রাম পার হচ্ছে 100 গ্রাম পানি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমাদের যে পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 ml দ্রবণে কোনো দ্রবের 12.5 গ্রাম দ্রবীভূত আছে, কোনো দ্রবের, ওকে, এই তাপমাত্রায় দ্রবের দ্রাব্যতা নির্ণয় করো। তাহলে একটা জিনিস এখান থেকে খেয়াল করতে হবে, 50 ml দ্রবণে আমাদের তো লাগবে হচ্ছে 50 গ্রাম দ্রবণে। তো আমাদের এখানে ml দেওয়া, আবার কোনো দ্রবের 12.5 গ্রাম, তার মানে দ্রবের ভরটাও দেওয়া। তো এখানে আমাদের বলছে 1.25 আপেক্ষিক গুরুত্বের 50 ml দ্রবণে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে আপেক্ষিক গুরুত্ব, এই আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি? তো আপেক্ষিক গুরুত্ব, আচ্ছা তোর আবার এটা লাগাই দিস না, তাহলে অন্য জিনিস হয়ে যাবে। তো আপেক্ষিক গুরুত্ব সমান হচ্ছে এই যে কোনো বস্তুর ঘনত্ব আর 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পানির ঘনত্ব, তার অনুপাতকে বলে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্বটা হচ্ছে যে কোনো পদার্থের ঘনত্ব আর 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পানির ঘনত্ব, তার অনুপাতকে বলে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব কেন? কারণ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বোচ্চ থাকে, এটাকে পানির ব্যতিক্রমী প্রসারণ বলে, এদিকে আমরা না যাই। তো আপেক্ষিক গুরুত্ব সমান একটু মনে রাখিস যে হচ্ছে যে কোনো বস্তুর ঘনত্ব আর পানির ঘনত্বের অনুপাত। তো তাহলে আমরা যেটা করব, 50 ml দ্রবণের যে ঘনত্ব সেটা একটু বের করে নিব। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা লিখতে পারি যে 50 ml দ্রবণে যে ঘনত্বটা আছে, ওই দ্রবণের ঘনত্ব সমান, তাহলে এখান থেকে আসবে আপেক্ষিক গুরুত্ব ইনটু হচ্ছে পানির ঘনত্ব, পানির ঘনত্ব, পানির ঘনত্ব। আচ্ছা, তো আপেক্ষিক গুরুত্বের মানটা আমাদের দেওয়া 1.25, আর এখানে হচ্ছে পানির ঘনত্ব। আচ্ছা, এইখানে দেখ আমাদের যে পরিমাণটা দেওয়া বা যে এককটা দেওয়া সেটা হচ্ছে ml। তো আমরা তো জানি পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তবে ওইটাকে যদি আমরা হচ্ছে এই গ্রাম পার মিলিলিটার এককে নেই, তাহলে পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার মিলিলিটার একক আসবে। তো এটা একটু আচ্ছা দেখাই দিই কীভাবে আসে। তো আমরা জানি হচ্ছে পানির যে ঘনত্ব তা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তো এখানে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি 1000 কেজি পার মিটার কিউব। তো এটাকে লিখতে পারি হচ্ছে নিচে মিটার কিউব আকারে। এরপরে তো আমাদের লাগবে হচ্ছে গ্রাম, তাহলে 1000 আর কেজি থেকে গ্রামে গেলে হচ্ছে আরও 1000, এটা আসবে গ্রামে। আর এখানে আছে হচ্ছে মিটার কিউব, তো আমাদের লাগবে মিলিলিটার। তো আমরা মিটার কিউবকে আগে লিটারে নেই। আমরা জানি হচ্ছে এই 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব। আচ্ছা, তাহলে 1 মিটার কিউব সমান কত হবে? 1 মিটার কিউব সমান হবে 10⁻³ তাহলে এখানে আমরা পাই হচ্ছে 10⁻³ এত লিটার। তো লিটার থেকে যদি আমরা মিলিলিটারে নেই, এখানে 1000, এখানেও 1000, এটা গ্রাম, আর এটাও 1000, 10⁻³ মানে 1000। আর লিটারকে আমরা যদি মিলিলিটারে নেই
তাহলে এখানে আসবে আরও 1000, তাহলে এটা আসবে হচ্ছে মিলিলিটার। তাহলে এই 1000 1000 কাটা, 1000 1000 কাটা, তার মানে হচ্ছে 1, উপরে গ্রাম আর নিচে এটা হচ্ছে মিলিলিটার, উপরে গেলে পার মিলিলিটার। আশা করি এটা আমরা বুঝতে পারছি যে হচ্ছে পানির ঘনত্ব যদি আমরা গ্রাম পার মিলিলিটার এককে নেই, তাহলে ওই 1000টা আসবে হচ্ছে 1 গ্রাম পার মিলিলিটার। তাহলে এখানে আমরা ওই দ্রবণের ঘনত্ব বের করব। তাহলে দ্রবণের ঘনত্ব যদি বের করি, তাহলে আপেক্ষিক গুরুত্বের সাথে পানির ঘনত্ব লাগবে। আপেক্ষিক গুরুত্বের মান দেওয়া আছে 1.25, আর আমরা এখান থেকে পানির ঘনত্ব পাইলাম 1 গ্রাম পার মিলিলিটার। তো আমাদের এটা আসবে হচ্ছে 1.25 গ্রাম পার মিলিলিটার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে দ্রবণের ঘনত্ব, এটা হচ্ছে দ্রবণের ঘনত্ব। আচ্ছা, এখন আমাদের তো লাগবে হচ্ছে দ্রবণের ভর, আমাদের লাগবে দ্রবণের ভর। তাহলে আমরা পাইছি দ্রবণের ঘনত্ব। আমরা যদি এটাকে ভরে কনভার্ট করতে যাই, তাহলে আমরা এটা জানি যে হচ্ছে ঘনত্ব রো সমান m/v। তো এটা হচ্ছে দ্রবণের ঘনত্ব। দ্রবণের আয়তন আমরা জানি 50 ml। তাহলে এখান থেকে আমরা দ্রবণের ভরটা বের করতে পারবো। তাহলে m, এটা হচ্ছে দ্রবণের ভর, দ্রবণের ভর। তাহলে দ্রবণের ভর m সমান হবে রবি আপা, মানে রবি। তো এখানে হচ্ছে রো কত পাইছি আমরা দ্রবণের ঘনত্ব? দ্রবণের ঘনত্ব পাইছি হচ্ছে 1.25 গ্রাম পার মিলিলিটার। আর আয়তন আমাদের কত দেওয়া? আয়তন দেওয়া হচ্ছে 50 ml। তো এই পার মিলিলিটার আর মিলিলিটার কাটা যাবে। তো এখান থেকে 50-এর সাথে যদি আমরা হচ্ছে 1.25 গুণ করি, তাহলে একটা মান পাবো। এটা আসবে হচ্ছে 62.5 গ্রাম থাকবে, কারণ পার মিলিলিটার আর মিলিলিটার কাটা যাবে। তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে দ্রবণের ভর। আচ্ছা, তো আমাদের তো বের করতে হবে এই দ্রাব্যতা। তাহলে এবারে যদি আমরা এই সূত্রে বসাই দিই, অর্থাৎ এইখানে যদি আমরা একটু বসাই যে দ্রাব্যতা S সমান 100 m ডিভাইডেড বাই হচ্ছে m মাইনাস m। তো 100 m হচ্ছে দ্রবের ভর। আমাদের দ্রবের ভরটা দেওয়া আছে যে এত দ্রবের 12.5 গ্রাম। তাহলে এখানে বসবে 12.5 ডিভাইডেড বাই m হচ্ছে দ্রবণের ভর। আমরা জানি দ্রবণের ভর হচ্ছে 62.5 মাইনাস m, এটা হচ্ছে দ্রবের ভর। এবার যদি আমরা সব কিছু একটু হিসাব করি, তাহলে আমরা দ্রাব্যতাটা পাবো। এটা আসবে হচ্ছে 25। তো আমরা এইভাবে রাখতে পারি, দ্রাব্যতার একক নাই, তাহলে বলতে পারি 25, এটাই অ্যান্সার। অথবা আমরা আরেকভাবে বলতে পারি 25 গ্রাম পার হচ্ছে 100 গ্রাম পানি, এভাবে একটা একক লেখা যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের দ্রাব্যতা, সেটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আশা করি এটা আমরা বুঝতে পারছি। একটু জটিল ছিল এইখানে, এই আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকলে তাহলে দ্রবণের ঘনত্বটা বের করতে হবে। দ্রবণের ঘনত্ব বের করার পর আমরা দ্রবণের ভর বের করে নিব। দ্রবণের ভরটা বের করার পর আমাদের দ্রবের ভর আছে, দ্রবণের ভর যদি আমরা এখান থেকে বের করতে পারি, এখানে বসাইলেই দ্রাব্যতার মানটা পাওয়া যাবে। মানে মোট কথা হচ্ছে একটা জিনিস এখান থেকে খেয়াল করতে হবে যে আমাদের দ্রাব্যতা নির্ণয়ের আগে আপেক্ষিক গুরুত্ব দিয়ে আমাদের দ্রবণের ঘনত্ব, দ্রবণের ঘনত্ব থেকে দ্রবণের ভর, তারপর আমরা হচ্ছে দ্রাব্যতার সূত্রে যদি বসাই, তাহলে আমরা দ্রাব্যতা নির্ণয় করতে পারবো। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমাদের পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 90 ml সম্পৃক্ত জলীয় দ্রবণে 1.12 আপেক্ষিক গুরুত্বের কোনো দ্রবের 10 গ্রাম দ্রবীভূত আছে। ওই তাপমাত্রায় দ্রবের দ্রাব্যতা নির্ণয় করো। তো এই প্রশ্ন আর 5 নাম্বার প্রশ্নটা একই রকম, একইভাবেই করতে হবে। তো এখানে হচ্ছে 90 ml সম্পৃক্ত জলীয় দ্রবণে 1.12 আপেক্ষিক গুরুত্বে। তো আমরা জানি আপেক্ষিক গুরুত্ব যদি দেওয়া থাকে, তাহলে আগে এই দ্রবণের ঘনত্বটা বের করে নিতে হবে। তো আমরা হচ্ছে দ্রবণের ঘনত্ব রো,
এটা বের করব। এটা সমান হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, অর্থাৎ এটা ছিল স্পেসিফিক গ্র্যাভিটি। চাইলে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি, আপেক্ষিক গুরুত্ব স্পেসিফিক গ্র্যাভিটি, এটা আপেক্ষিক গুরুত্ব ইনটু হচ্ছে ওই পানির ঘনত্ব। তো আপেক্ষিক গুরুত্বের মানটা আমাদের দাও 1.12 ইনটু হচ্ছে পানির ঘনত্ব। আমরা জানি পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, কিন্তু এটাকে যদি আমরা গ্রাম পার মিলিলিটারে নেই, তার মান আসে হচ্ছে 1 গ্রাম পার মিলিলিটার। তাহলে 1 গ্রাম পার মিলিলিটার। আচ্ছা, তো এটাই আসবে 1.12 গ্রাম পার মিলিলিটার। এবার আমাদের দ্রবণের ভর লাগবে, দ্রবণের ভর। তো দ্রবণের ভর এম সমান হচ্ছে রো বি, মানে রুবি আপা। তো রোটা কত? রো আমরা পাইছি হচ্ছে 1.12 একক কি? গ্রাম পার মিলি, এভাবে দেখে একটু, গ্রাম পার মিলিলিটার। আচ্ছা, ইনটু আয়তন। আয়তন আমাদের বলে দিয়েছে 90 ml সম্পৃক্ত জলীয় দ্রবণে। যেহেতু দ্রবণের ভর বের করব, তাহলে আমাদের দ্রবণের আয়তন লাগবে, আর আমাদের দ্রবণের আয়তনটা দেওয়া হচ্ছে 90 ml। তাহলে ml কাটা যাবে, আর এখান থেকে যদি আমরা একটু গুণ করি, তাহলে আমাদের আসবে হচ্ছে 90 ইন্টু 1.12, এটা আসবে 100.8 গ্রাম। আচ্ছা, এটা আসে হচ্ছে আমাদের দ্রবণের ভর। তো আমাদের লাগবে হচ্ছে দ্রবের দ্রাব্যতা। তো আমরা জানি দ্রাব্যতা S সমান 100 m ডিভাইডেড বাই m মাইনাস m। তো 100 m দ্রবের ভর, আমাদের দ্রবের ভর দেওয়া আছে এই যে কোনো দ্রবের 10 গ্রাম, তাহলে দ্রবের ভর হচ্ছে 10 গ্রাম। এম দ্রবণের ভর আমরা পাইছি হচ্ছে দ্রবণের ভর 100.8 মাইনাস দ্রবের ভর হচ্ছে 10। আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি, এটা আসবে হচ্ছে 11.013। তো এভাবে আমরা অ্যান্সারটা দিতে পারি, অথবা আমরা চাইলে এটাও লিখতে পারি এত গ্রাম পার হচ্ছে 100 গ্রাম পানি, এভাবে একটা একক লেখা যায়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা আমরা বুঝতে পারছি। কে হচ্ছে আমাদের 7 নাম্বার ম্যাথ। তো প্রশ্নে বলা আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে 5 গ্রাম দ্রব অবশেষ হিসেবে পাওয়া যায়। এই তাপমাত্রায় একই নমুনার 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে উহাতে আরও কত গ্রাম লবণ যোগ করার প্রয়োজন? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণের দ্রাব্যতা 40 গ্রাম পার 100 গ্রাম পানি। আচ্ছা, তো এখান থেকে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ থেকে দ্রব পাওয়া যায় হচ্ছে 5 গ্রাম, আর এখানে আমাদের দেওয়া আছে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে হবে। তাহলে 25 গ্রাম থেকে যদি দ্রব পাওয়া যায় হচ্ছে 5 গ্রাম, তাহলে লবণ পাওয়া যাচ্ছে 5 গ্রাম, তাহলে 100 গ্রাম থেকে কি পরিমাণ পাওয়া যাবে এটা আমরা নির্ণয় করতে পারি। তো এটা নির্ণয় করার পরে আমরা তাহলে যদি লবণের পরিমাণটা নির্ণয় করে ফেলতে পারি, তাহলে এই 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করব, তাহলে ওই 100 গ্রাম থেকে যদি লবণের পরিমাণটা বাদ দিই, তাহলে আমাদের দ্রাবকের পরিমাণ মানে পানির পরিমাণটা বের হবে। তো এটা অসম্পৃক্ত অবস্থার, কিন্তু ওইটার মধ্যে আমরা হচ্ছে যখন লবণ অ্যাড করব তখন ওইটা সম্পৃক্ত হবে। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে এই 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণের মধ্যে কি পরিমাণ লবণ থাকে, আর এই 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ থেকে আমরা যে পরিমাণ লবণটা পাবো ওই পরিমাণ লবণ হচ্ছে বাদ দিব, তাহলে আমরা দ্রাবকের পরিমাণ পাবো। তো ওই পরিমাণ দ্রাবক দিয়ে আমরা হচ্ছে যেহেতু এটাকে সম্পৃক্ত করব, আর সম্পৃক্ত অবস্থায় আমার দ্রাব্যতার মানটা দেওয়া, তাহলে এখানে আমরা লবণের পরিমাণটা বের করে নিব। তাহলে আর অতিরিক্ত কি পরিমাণ লবণ যোগ করা যাবে সেটাও নির্ণয় করা যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে হচ্ছে 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ থেকে দ্রব পাওয়া যায় 5 গ্রাম। তাহলে এখানে
100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ দেওয়া, তাহলে এটা আসে হচ্ছে 20 গ্রাম। তাহলে 100 গ্রাম থেকে আমরা যে পরিমাণ লবণ পাচ্ছি তার পরিমাণ হচ্ছে 20 গ্রাম। তাহলে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ থেকে যদি লবণের পরিমাণটা বাদ দিই তাহলে এখান থেকে পাওয়া যাবে হচ্ছে দ্রাবকের পরিমাণ, মানে দ্রাবকের ভর। তাহলে এখানে আমরা লিখতে পারি, সুতরাং দ্রাবকের ভর এটা ছিল হচ্ছে m মাইনাস স্মল m, ক্যাপিটাল M মাইনাস স্মল m ছিল হচ্ছে দ্রাবকের ভর, যেটা আসবে হচ্ছে 100 মাইনাস 20। তাহলে এখানে আসবে হচ্ছে 80 গ্রাম। তাহলে আমাদের দ্রাবকের পরিমাণ হচ্ছে 80 গ্রাম, বাট এই যে পরিমাণ দ্রাবক আছে এই পরিমাণের মধ্যে যে পরিমাণ লবণ ছিল এই পরিমাণ লবণ দিয়ে সেটা হচ্ছে সম্পৃক্ত হয় নাই, তাহলে আরও কিছু লবণ অ্যাড করা লাগবে। তো আমরা দেখতেছি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণের দ্রাব্যতা 40 গ্রাম পার 100 গ্রাম পানি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আমরা জানি S সমান 100 m ডিভাইডেড বাই হচ্ছে m মাইনাস m। তাহলে এখানে আমাদের S এর মান দেওয়া আছে হচ্ছে 40, তাহলে এটা সম্পৃক্ত অবস্থার জন্য 40, আর 100 m এটা আমরা জানি না, আর m মাইনাস m দ্রাবকের ভরটা 80 দেওয়া। তো এটা যদি আমরা একটু হিসাব করি তাহলে আমাদের আসবে হচ্ছে m সমান এটা আমরা কাটতে পারি 20 দিয়ে, অথবা একবারে লিখতে পারি 4 × 32, উপর আসবে হচ্ছে 3200 ভাগ হচ্ছে 100, তার মানে এটা হচ্ছে 32 গ্রাম। তার মানে ওইখানে যে পরিমাণ দ্রাবক ছিল এর মধ্যে যদি আমরা হচ্ছে 32 গ্রাম লবণ অ্যাড করি তখন এই দ্রবণটা হচ্ছে সম্পৃক্ত হয়। আচ্ছা, তাহলে আমাদের লবণের পরিমাণ আছে হচ্ছে 20 গ্রাম, আমাদের 32 গ্রাম লবণ হলে সেটা সম্পৃক্ত হয়। তাহলে অতিরিক্ত আরও যে পরিমাণ লবণ যোগ করা লাগবে এটা বিয়োগ করলেই হবে। 32 থেকে যদি আমরা এখানের 20 বাদ দিই তাহলে কি পরিমাণ লবণ আরও যোগ করতে হবে সেটা বের হয়ে যাবে। তাহলে এখানে লিখতে পারি যে হচ্ছে আরও দ্রব বা লবণ লিখতে পারি আর কি, দ্রব বা লবণ যোগ করতে হবে। তো সম্পৃক্ত হইতে লবণ লাগে 32, আর অসম্পৃক্ত অবস্থায় লবণ ছিল হচ্ছে 20 গ্রাম। তো এটা বাদ দিলে এখান থেকে আসে হচ্ছে 12 গ্রাম। তার মানে আমরা যদি 12 গ্রাম লবণ আরও অ্যাড করি তাহলে এইখান থেকে আমরা হচ্ছে এই দ্রবণটা সম্পৃক্ত বানাইতে পারবো। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমাদের পরবর্তী প্রশ্ন 8 নম্বর। তো বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো লবণের দ্রাব্যতা 80 গ্রাম পার 100 গ্রাম H2O। আচ্ছা, তার মানে 100 গ্রাম দ্রাবকের মধ্যে 80 গ্রাম, এটা সম্পৃক্ত অবস্থার আর কি। এই তাপমাত্রায় 80 গ্রাম দ্রবণের মধ্যে 30 গ্রাম লবণ দ্রবীভূত আছে। এই অবস্থায় দ্রবণটিকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় লবণের পরিমাণ নির্ণয় করো। তাহলে যে এখানে আমাদের 80 গ্রাম দ্রবণের মধ্যে যে 30 গ্রাম দ্রবীভূত আছে, তো তার মানে এখানে 30 গ্রাম যে লবণ, এইটুকু লবণ দিয়ে দ্রবণটা সম্পৃক্ত বানানো সম্ভব হয়নি, এখানে আরও কিছু পরিমাণ লবণ অ্যাড করতে হবে। তাহলে আমরা প্রথমে খেয়াল করব 30 গ্রাম যদি লবণ থাকে 80 গ্রাম দ্রবণের মধ্যে তাহলে কতটুক দ্রাবক থাকে। তাহলে প্রথমে আমরা নির্ণয় করব দ্রাবকের ভর। দ্রাবকের ভর হচ্ছে ক্যাপিটাল M মাইনাস স্মল m, এটা সমান হচ্ছে এই 80 যেটা আমাদের এখানে দেওয়া দ্রবণের ভর, আর এখানে লবণের ভর হচ্ছে 30 এত গ্রাম, তো এটা আসবে হচ্ছে 50 গ্রাম। তাহলে দ্রাবক আছে 50, তাহলে এর মধ্যে আরও কিছু আমাদের লবণ অ্যাড করতে হবে। তো একটা জিনিস এখান থেকে আমরা খেয়াল করতে পারি যে আমাদের এখানে যে দ্রাব্যতা এটা সম্পৃক্ত অবস্থার জন্য, তাহলে সম্পৃক্ত অবস্থায় কি পরিমাণ লবণ লাগে আমরা একটু বের করে নিই। তাহলে আমরা জানি S এর মান হচ্ছে 80, আর 100 m,
আর দ্রাবকের ভর হচ্ছে 50। তো এটা একটু যদি হিসাব করি তাহলে 100 m সমান হচ্ছে 4000, 5 8 আর 40, হ্যাঁ 4000, আর এইখানে m সমান হচ্ছে তাহলে 40 গ্রাম। তার মানে এই 50 গ্রাম যে দ্রাবক আছে এর মধ্যে 40 গ্রাম যদি আমরা লবণ দেই তাহলে ওই দ্রবণটা সম্পৃক্ত হয়, কিন্তু আমাদের কাছে বলছে যে লবণ আছে 30 গ্রাম। তার মানে এই লবণ দিয়ে সম্পৃক্ত হয় নাই, আরও কতটুকু লবণের প্রয়োজন? তাহলে 40 হলে সম্পৃক্ত হয়, আছে 30, আরও 10 অ্যাড করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রয়োজনীয় লবণের পরিমাণ সম্পৃক্ত হতে লাগে 40, দেওয়া ছিল 30, তাহলে লাগবে হচ্ছে 10 গ্রাম। আশা করি এটা আমরা বুঝতে পারছি।